মাঝারি পার্থক্য, ধর্মীয় পার্থক্য, রাষ্ট্রের ইখতিলাফি বিষয় নিয়ে প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে গণহত্যা হয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে, তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদের ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাঝারি পার্থক্যগুলোকে আফল করে রাখছে। কথা ছিল বিএনপি টোটাল এজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পর ওনাকে উঠাই নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে কেরামরাও জানেন। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নাই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্বর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি, এবং সেই অপরটাকে মুসলিম। শাপলা চত্বরের গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। যারা তরুণ প্রজন্মের এখানে উপস্থিত আছেন তাদের অনেকেই হয়তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি না, শুরুতে কোনো আলোচক বলেছেন কিনা। সম্মানিত আলোচক, আমি 1-2 মিনিট একটু রিক্যাপ করে দেই ফর দ্য কনভারসেশন টু বি ক্যারিড ফরওয়ার্ড। আওয়ামী লীগ সরকার 2011 সালে একটা নারী উন্নয়ন নীতিমালা করে। এই নীতিমালাটার অনেকগুলো প্রভিশন ছিল যেগুলো ইসলামের বেসিক প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে। হেফাজতের ওলামায়ে কেরাম এবং সারা বাংলাদেশে যারা ইসলাম পছন্দ করা মানুষ ছিলেন তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এটার প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদটা একটা পর্যায়ে প্রতিবাদ, কাউন্টার প্রতিবাদ, মিছিল, মিটিং, ওই সময়টাতে যারা মানে সচেতন ভাবে খোঁজ খবর রাখতো তারা হয়তো খেয়াল করেছে 11, 12, 13। এবং তখন অনেকগুলো মিছিল মিটিং থেকে নারীদের অনেকগুলো প্রতিবাদ মিছিল ছিল। বাংলাদেশ মহিলা পরিষদ, কমিউনিস্ট পার্টির, সিপিবির অঙ্গ সংগঠন সেই কয়েক দশক থেকে যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নারীবাদিতাকে ডাইরেক্টলি প্রমোট করেছে এবং আমাদের সংস্কৃতির সাথে যায় না এমন অবাস্তব অনেক বিষয় নিয়ে তারা কাজ করেছে, তারা তখন হেফাজতকে চ্যালেঞ্জ করে যে আপনাদের সমস্যা কোথায়, এই নারী উন্নয়ন নীতিমালাটাতে কোন জায়গাতে আপনাদের চুলকানি আছে, এই বিষয়ে তারা প্রচুর কথা বলতে থাকে। তখন ওলামায়ে কেরামরা বসে হেফাজতের বিভিন্ন জায়গাতে এই 13 দফা একটা কাউন্টার বক্তব্য তৈরি করে যে কেন আমরা এই নারী উন্নয়ন নীতিমালা যেটা সরকার করেছে এটার সাথে দ্বিমত করছি। সেখান থেকে আসে হচ্ছে 13 দফা, এবং এই 13 দফার সমর্থনে তখন হেফাজত হাটহাজারী থেকে, পটিয়া থেকে এবং আরো যত যত বড় বড় মসজিদ, মাদ্রাসা থেকে তারা প্রতিবাদ সমাবেশ করত। এবং এরকম বহু ঘটনা ঘটেছে যে প্রথম হাটহাজারী থেকে যখন এই একটা প্রতিবাদ মিছিল বের হয় সেই মিছিলকে রক্তাক্ত করা হয়। অসংখ্য ভাই হাটহাজারীর যারা তরুণ ওলামায়ে কেরাম ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা আহত হয়েছে। আমার এখানে আমার দেশের ভাই যিনি আছেন ওনার এগুলো মনে থাকার কথা পরিষ্কার। এরপরে হচ্ছে কাউন্টার আরো প্রতিবাদ মিছিল, কাউন্টার মিছিল গ্রুপে গ্রুপে চলতে থাকে। এবং তখন আমরা দেখেছি যে ঘাদানি যেই ভাষাগুলো ব্যবহার করত, শব্দগুলো নির্মূল, নিশ্চিহ্ন, হেফাজতকে নাই করে দেওয়া, হুজুরদেরকে দেখে নিব, এই ধরনের বহু বক্তব্য তখন, আমি দেশের বাইরে ছিলাম বা তখন পত্রিকাতে আমি পড়েছি বলে আমার পরিষ্কার মনে আছে আর কি, যেই ভাষাগুলো আমরা 13-14-তে শাহবাগ থেকে শুনেছি, একই ভাষা মহিলাদের সেই মহিলা পরিষদের সমাবেশগুলো থেকে। তো এই জায়গাটা হচ্ছে যে এই বাস্তবতাটা একটা বয়লিং পয়েন্টে সরকার নিতে অ্যালাউ করেছে। সমস্যা যেটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে প্রতিবাদ করাটা কোনো সমস্যা না। আমি হেফাজতের 13 দফার অনেক কিছুর সাথে আমি একমত না, এখানে ভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করবার সুযোগ আছে। কিন্তু হেফাজতের ওলামায়ে কেরামদেরকে এটা নিয়ে কথা বলবার তো অধিকার দিতে হবে। যারা এটা বিশ্বাস করেন তারা তো এটা নিয়ে মিছিল মিটিং করতে পারতে হবে। গণতন্ত্র মানে কি? আমি যেটার সাথে একমত না, মানে আমাকে গণতন্ত্র মানে কি, আমাকে গালি দেওয়ার অধিকার থাকতে হবে।
যারা আমাকে পছন্দ করেন না, যারা দিনরাত গালাগালি আমাকে দিচ্ছেন, এই দেওয়াটা তো একটা অধিকার, এটা তাকে দিতে হবে। আমার পার্সোনাল ফেসবুক পেজ আইডি থেকে আমার অ্যাডমিনকে বলে দিয়েছি কোনো গালাগালি ডিলিট না করবার জন্য, সবকিছু থাকতে হবে। তো এটা তার অধিকার আমাকে গালি দেওয়ার। আমি পাবলিক পলিটিক্স করি, আমারে মিনিটে মিনিটে পাকিস্তান পাঠায় দেয়, অথচ পাকিস্তানের ফ্লাইট সপ্তাহে মাত্র 2টা। বাট স্টিল তার আকাঙ্ক্ষা, মানে সে আমাকে প্রতিদিন পাকিস্তানে পাঠাইতে চায়, তার আকাঙ্ক্ষা প্রকাশ করবার অধিকারকে তো আমি সম্মান করবো। তো সেই জায়গাতে সমস্যা যেটা হয়েছে যে হেফাজতের বক্তব্য কিন্তু এটা বলা হয়নি। হেফাজত সরকারকে ইসলাম বিদ্বেষী বলছে, কিন্তু নারী অধিকারের যারা কাজ করছেন, মহিলা পরিষদ, এদেরকে নির্মূল করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, তাদের মিছিল মিটিং আক্রমণ করতে হবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা আমরা এটার ভিতর দেখি নাই। তো এইটা 11 থেকে 13 পর্যন্ত চলছে। এর ভিতরে যেটা হয়েছে, যেহেতু 14 জানুয়ারিতে নির্বাচন স্কেজুল, সরকার টেন্স হয়ে গেছে এবং এর ভিতরে বিএনপি একটা এলিমেন্ট যোগ হয়েছে, বিরোধী সব দলগুলো সবাই মিলে, যে এই হেফাজতের এলিমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবং এই আলোচনাটা আসে না, আমার মনে হয় এই আলেমদের ভিতর থেকে আলোচনাটা আসতে হবে যে এপ্রিলে 2013 এপ্রিল মাসে কিন্তু হেফাজত একটা বড় সমাবেশ করেছে, নিরাপদে নিরিবিলি প্রোগ্রামাদি করে সে তারা বাড়ি চলে গেছে। তাহলে মেয়ের সমাবেশটা এত বেশি রক্তাক্ত হয়ে গেল কেন? এবং সেই সমাবেশে তো তখনকার বিরোধী দলীয় নেত্রী এসছেন। কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পর ওনাকে উঠাই নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে, এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে কেরামরাও জানে যে বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে এখান থেকে উঠায় নিয়ে চলে গেছেন। তাহলে দেখেন, আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকার প্রিপারেশন নিয়ে আসছেন, দাবি দেওয়া অথবা হোয়াট এভার, আপনি সরকারের সাথে নেগোশিয়েট করবেন, চলে যাবেন এলাকা ছেড়ে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক সে পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচন্ড রকম এম্পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে, এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নাম কমাস্তে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, শাহবাগ তৈরি হচ্ছে এবং শাহবাগ থেকে হুমকি দেওয়া হচ্ছে হুজুরদের দেখে নিবে। একটা হচ্ছে মহিলা পরিষদ, নারীবাদীদের হুমকি, এর সাথে আবার শাহবাগীদের অংশ যোগ হয়েছে, ইসলামপন্থীদের যুদ্ধাপরাধীর বিচার টিচার এগুলো চলছে। সেই জায়গাতে দেখতে হবে যে কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ারেন্ট টেরর। সারা দুনিয়াতে 9/11 এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিমে এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তাহলে গ্লোবালি তখন ওয়ারেন্ট টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই হত্যাযোগ্যতা হয়ে যাওয়ার পরে তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন, এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু হেফাজত, হত্যার বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই ছোটখাটো জায়গাতে এটা থাকবে না। এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযোগ্য করেছে। এবং শুধু হত্যাযোগ্য করে নাই, হত্যাযোগ্য করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনিশনে ছিল না, যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না, আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও ক্রসফায়ার যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হচ্ছে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোন পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালারও পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফা সবকিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে, কোন পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না।
আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হচ্ছে আজকে যারা সরকারি দল এই ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসবার চেষ্টা এবং দিন শেষে ওয়াদা না রাখা। টোটাল জেনোসাইড হয়ে গেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এটার সাথে কিন্তু বেগম জিয়া জড়িত না, এটার সাথে কিন্তু অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত, উনি থাকতে চেয়েছেন, ওনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে ডিজিএফআর সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাল পানি খাওয়া, ক্লাবে গিয়ে সবার সাথে করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে হেফাজতের এই ক্যানভাসটা বুঝতে হবে। এরপরের কথা হচ্ছে যে রেজলিউশন কি, এটা যেটা করেছে যে দেখেন অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে। আসার পরে পিলখানা গণহত্যা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা গণহত্যার কিন্তু ধারাবাহিকতা আছে। দেখবেন পিলখানা গণহত্যা হয়েছে যেটা রাষ্ট্র আকারে, সমাজ আকারে, রাজনীতির জায়গা থেকে সিভিল সোসাইটি এইটা নিয়ে কোনো সিরিয়াস ক্যাম্পেইন, তর্ক বিতর্ক, বিচারের দাবি দাওয়াকে জনপ্রিয় করে তুলতে পারে নাই। এবং আমার আর্ম ফোর্সেস, আমার সভরেন ফোর্সেস গুলোকে যখন মাটির সাথে মিশায় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে 57 জন মিলিটারি অফিসার একদিনে 2 দিনে মারা গেছে এমন কোনো হিস্ট্রি নাই, সারা পৃথিবীতে নাই, কোনো যুদ্ধেও হয় নাই এটা। এত পরিমাণ মিলিটারি অফিসার একদিনে হ্যাভ বিন কিলড কখনো হয়নি। আমার কতগুলো ফোর্স, আপনারা জানেন যে বিজিবিতে ক্রস সেকশন বিভিন্ন ফোর্সেস থেকে ডেপুটেশন অফিসার দেওয়া হয়, সাথে হচ্ছে আমার বিজিবি। তাহলে আমার আর্ম ফোর্সেস এবং আমার সীমান্তরক্ষী বাহিনী এর পুরোটার উপরে যে হত্যাযজ্ঞ চলেছে রাষ্ট্র আকারে। এবং ফজলুর রহমান কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস ছিল, এখানে আওয়ামী এলিমেন্টস ছিল, যারা জয়েন্টলি মিলে আমার সভরেন্টিকে অ্যাটাক করেছে। বিডিআর এর সাবেক চিফ মইনুল হোসেন সাহেব ইন্টারভিউতে বলেছেন যে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস খুব পরিষ্কার করেছিল এবং আওয়ামী এলিমেন্টস ছিল, সবাই মিলেছিল। অসংখ্য এভিডেন্স আছে। ওখানে মিলিটারি অফিসার যিনি শহীদ হয়েছেন তার ওয়াইফ পরিষ্কার করে বলেছেন তাদেরকে যখন আক্রমণ করতে আসে তখন হিন্দি ভাষায় কথা বলছিল। ওলামায়ে কেরাম হেফাজতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা পর্যন্ত ইন্টারোগেশনের ব্যাপারে বলেছেন যাদেরকে হিন্দিতে ইন্টারোগেট করা হয়েছে। তাহলে এই পুরো বিষয়টা যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভরেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। মানে চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, দাসখত দিয়ে আসছে ওই পারে। 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়ার্স করলে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা মঈনুল আহমদকে 17টা ঘোড়া দিয়ে করে ফেলছে। 17টা ঘোড়ায় চড়তে পারতেছে? থাকে তো আমেরিকাতে, ঘোড়া চড়বে কেমনে? ঘোড়া তো এইখানে। তো সেই জায়গায় দেখেন এরকম একটা বড় ঘটনা ঘটে গেল। 2010-এ হচ্ছে জামাত নেতাদেরকে মিথ্যা মামলাগুলোতে বিচার শুরু হইলো। এরপরে হচ্ছে এই হেফাজতের নারী নীতিমালার যে ক্রস সেকশন দাবি, 13তে হেফাজতের উপরে গণহত্যা, এবং এরপরে দেখেন বিএনপিকে নাই করে দেওয়া। এই যে দেখেন শত্রু আকারে যখন জামাতের নেতাদেরকে ধরছিল, বাংলাদেশের অনেক ইসলামী দল ওলামায়ে কেরামরা কথা বলে নেই, এগুলো তো অন্য মাযহাব, অন্য ফিরকা, মওদুদিবাদ তো এমনি প্রবলেম্যাটিক, মারুক না তাদেরকে। কিন্তু ধরতে ধরতে এরপরে কোথায় যখন আসছে, আপনার তো প্রতিবাদ করার লোক ছিল না তো। ওই যে জার্মান নাৎসি টাইমে আপনার জার্মান প্রিস্ট ছিলেন নিমলার, তার একটা বিখ্যাত কোট আছে যে নাৎসি শাসন, হিটলারের শাসন যখন পিকে ছিল যুদ্ধের সময়, সেই 44-45-এর সময়, এবং তিনি নিজে এক সময় হিটলারের পক্ষের মানুষ ছিলেন, কিন্তু আউট অফ কনসিয়াসনেস হি রিফিউজড টু বিকাম পার্ট অফ দ্য হিটলারস নাৎসি রেজিম এনি ফার্দার। এবং একটা পর্যায়ে আসছে, উনি ওনার লেখায় লিখেছেন যে একটা সময় আসছে তার অনুভূতি, সে কবিতার মতো করে লিখেছে যে when they came for the socialists I did not protest. তারা সমাজতন্ত্রীদেরকে ধরতে আসছিল রাতের বেলায়, আমি প্রতিবাদ করি নাই, because I was not a socialist. When they came for the communists I did not protest, because I was not a communist. তারা এক রাতের বেলায় একটা কমিউনিস্টকে ধরতে আসছিল, আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো কমিউনিস্ট ছিলাম না। When they came for the trade unionists
I did not raise my voice because I was not one of them. তারা ট্রেড ইউনিয়নকে ধরতে যখন আসছিল আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো ট্রেড ইউনিয়নিস্ট ছিলাম না। And lastly, when they came for me, there was none left to protest. সর্বশেষ যখন আমাকে ধরতে আসছে, সেই রাতে প্রতিবাদ করবার মতো আর কোনো মানুষ বেঁচে ছিল না। তাহলে এই যে মাযহাবী পার্থক্য, ধর্মীয় পার্থক্য, রাষ্ট্রের ইখতিলাফি বিষয় নিয়ে প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। শাপলা চত্বরের গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে গণহত্যা হয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে, তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদেরও ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাযহাবী পার্থক্যগুলোকে আপন করে রাখছে। বিএনপি পলিটিক্যালি প্রতিবাদ করে নাই, তাকে যে লেভেলে এইখানে প্রতিবাদ করা দরকার ছিল, তার রাজনৈতিক নেতা কর্মীরা সোল্ড আউট হয়ে গিয়েছিল, তার খেসারত বিএনপিকে দল আকারে 17 বছর দিতে হয়েছে। তাহলে কালেকটিভ কনসাসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসাসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেকদিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করার প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে, এর আর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে। দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ, আলাথানকুনি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাইতেছে। যদি এখন থেকে নিরানি না দেন, এই গাছগুলা ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এটাই হিস্ট্রি, বারবার তাই হয়েছে। তাই আমার আমার যখন রাজনৈতিকতার প্রশ্ন আসতেছে, এটা অধিকারের প্রশ্ন, শুধু আমার না, কালেকটিভ রাইটস এর কোশ্চেন। এবং দেখেন এমন একটা সময়, আজকে আমরা হেফাজত নিয়ে কথা বলছি, যেখানে গতকালকে রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপি সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার, এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, তারবিয়া, শব্দদারি করছে। এগুলা করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই শব্দদারি সে আগে করে নাই। তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে, মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে, এটা সোনার বাংলায় সম্ভব। এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা 5টা মধ্যে ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। এটা সিম্পল ম্যাথে কাভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে। তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান, এবং এই মুসলমানরা 293টা আসনের ভিতরে 130টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করে। তার ভিতরে 60-70টা আসনে আছে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোট ব্যাংক থেকে নাই করে দিলেন। থার্ড যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্র থেকে ফোর্স পাঠাইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে 2.5 লক্ষ ফোর্স পাঠাইছে টোটাল নির্বাচনী আইন শৃঙ্খলা ম্যানেজ করবার জন্য। অতএব স্টেটের পুলিশিং ফাংশনাল ছিল না। ফোর্থ হচ্ছে 650-এর উপরে ব্যুরোক্র্যাটস, আমলা, এদিক সেদিক রদ বদল করে এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার, টিচার যাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার করেছে। তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদীকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এটার জন্য যে লেভেলের অভিজ্ঞতা দরকার নির্বাচন করার, এই অভিজ্ঞতা ভারত সরকার, ভারত রাষ্ট্রে আর কারো কোনোদিন ছিল না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না।
এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবার কারণে। তিনি সরাসরি ক্লাস নিতে পারতেছেন, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মোদির পক্ষে এই ক্লাস নেওয়া এটা শেখা তার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল যেখানে বিজেপি ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোন ইউনিভার্সিটি না। তাহলে এইটা শুধুমাত্র ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং আকারে পড়লে চলবে না, এইটার জন্য দেখতে হবে যে আমার রাজনৈতিক প্রশ্ন এখানে কোন দল জিতেছে। এবং সবাই আলোচনা করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে, এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। And as a nation, you are enslaved. কোথাও কোনো তর্ক নাই। এখানে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগে ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নাই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্ব আর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে, বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি। এবং সেই অপরটাকে মুসলিমস, খ্রিস্টানস, যত মাইনরিটি আছে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, অন্ধ্র মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায় মারা ফেলছে, এই গল্প শুনেছেন। আপনারা বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন, আপনার সীমান্তের কাছে। যেই রাষ্ট্র তার নিজের নাগরিক 9 পুরুষ 10 পুরুষ ধরে, ইভেন ধরেন নবাব পরিবার, সিরাজউদ্দৌলার যে পরিবারের সদস্যরা যারা এই দেশের শাসক ছিল, তাদেরকে ভোটার বানায়নি, বলে কাগজ নাকি নাই। আমাকে হাসিনার কাগজ আছে, দেখেন কোথায়? আওয়ামী লীগের লোকজন ক্রিকেট খেলে, জিমে যায়, এখন কাগজ আছে, হেরা থাকে ঠিক নেই। তাহলে কাগজ যদি ইস্যু থাকে, তাহলে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তো কাগজপত্র নাই। তাহলে কাগজ প্রশ্নে আপনি কেন মুসলমানদেরকে শুধু ভোটারলেস করছেন? কারণ সে আদারকে এই ভারতের অংশ মনে করে না। তার যে অখণ্ড ভারতের আইডিয়া, হিন্দু, হিন্দি, হিন্দুত্ববাদ, এই হচ্ছে অখণ্ড ভারতের আইডিয়া। হিন্দু মাউন্টে যেটা হিন্দুকুশ মাউন্টেন আছে, সেখান থেকে শুরু করে একদম ইন্ডিয়ান ওশান পর্যন্ত, এর ভিতরে ডানে বামে যা আছে, এর পুরোটা নাকি তাদের এক সময় ছিল। ব্রিটিশ স্কটিশ হিস্টোরিয়ান ছিল জেমস মিলারের হিস্ট্রি অফ ইন্ডিয়ার যে আইডিয়া, ম্যাক্স মুলারের যে হিন্দুইজমের আইডিয়া, এই আইডিয়াগুলোকে তখনকার কংগ্রেসের ডানপন্থী নেতারা, ভিকে ভোলবাররা, এইচডি ভোলবারকাররা এটা অ্যাডপ্ট করেছে। এবং তারা ওই সময়টাতে 1920s এবং 30s হিটলার নাৎসি পার্টি করে জার্মানি এবং ইউরোপে যেই মহোৎসব করছিল খুন হত্যা, তারা সেটাকে অ্যাডপ্ট করেছে অ্যাজ এন আইডিওলজি। তারা এটাকে পেশ করছে। আপনি যদি এই বিজেপির ইন্টেলেকচুয়ালদের লেখাগুলো পড়েন, তাহলে এইখানে বিজেপি এজ এ দল আকারে ক্ষমতায় আসে নাই তো, ইটস এ ফ্যাসিস্ট আইডিয়া আকারে ক্ষমতায় আসছে, যে তার নিজের রাষ্ট্রের নাগরিকদেরকে অপর মনে করে। যেভাবে আওয়ামী লীগ গত 17 বছর, আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবার ছাড়া এখানে ঈশ্বরের দয়াপ্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত আর কোনো ক্ষমতায় যাবার আর কোনো লোক নাই। আওয়ামী লীগের লোকজন তাই মনে করে যে একমাত্র শেখ পরিবারই হচ্ছে ঈশ্বরের গিভেন প্রতিনিধি এই সোনার বাংলায়, তারা ছাড়া আর কেউ দেশ শাসন করতে পারবে না। বুঝলেন না বিকল্পকে? মনে নাই আপনাদের? কারণ সে তো মনে করে যে শেখ হাসিনার লোকজন তো মনে করে ঈশ্বরের প্রতিনিধি। তো এক্স্যাক্টলি হিন্দুত্ববাদীরা অবিশ্বাস করে যে এই পুরো জিনিসটা শাসন করবার দায়, দায়িত্ব, অধিকার একমাত্র হচ্ছে হিন্দুর, যিনি এই আইডিয়াটা অফ হিন্দুইজম ধারণ করেন। অপর হচ্ছে তাকে চলে যেতে হবে, তারা বিদেশি। অথচ যারা করছেন, যারা সকল আরিয়ান, আর্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা নিজেরাই তো কয়েক হাজার বছর থেকে দেশের বাইরে থেকে আসছেন, সেন্ট্রাল এশিয়া থেকে এসছেন। তারা নিজেরাই তো নেটিভ না, কিন্তু ফরেনার বানাচ্ছে হচ্ছে, বিদেশি বানাচ্ছে হচ্ছে মুসলমানদেরকে। তাহলে এই যে একটা বিশাল জায়গা, এবং আজকের এই শাহবাগ শাপলার গণহত্যা এবং কালচারাল ফ্যাসিবাদ, যেটা আমরা গত বছরগুলোতে দেখেছি, এইটা যে একটা বিজেপির এক্সটেনশন আকারে দেখেছি, এইটা এখন সরাসরি হাজির হয়েছে, এটার এক্সটেনশন না। এবং দেখেন, এই টপিকে বাংলাদেশের কোন সুশীলদের কোন কনসার্ন গত 24 ঘন্টায় আমি দেখি নাই। কোন সুশীল শাহবাগীদেরকে দেখি নাই যে বিজেপির ক্ষমতা আসবার কারণে বেঙ্গলে তারা কনসার্ন, কোনো কনসার্ন নেই তাদের। কারণ তারা বিজেপির এই হিন্দুত্ববাদী
ন্যাশনালিজমে আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের ব্যানারে গত 50-60 বছর ধরে চাপিয়ে দিয়েছে। বাঙালি সিম্পলি একটা অ্যান্থ্রোপোলজিক্যাল জায়গা, বঙ্গীয় জনগোষ্ঠী। কিন্তু বাঙালি বলতে হিস্টোরিক্যালি তো হিন্দু রেনেসাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষী হিন্দুদের রেনেসা, জমিদার আপার ক্লাস হিন্দুদের। মুসলমানরা তো এই রেনেসার অংশ ছিল না, কোনোদিন থাকে নাই, কারণ তারা তো ব্রিটিশ ইন্ডিয়াতে সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ছিল না, তারা তো প্রতিবাদী জনগোষ্ঠী ছিল। তারা দেওবন্দ করেছে, তারা আলিগড় করেছে, তারা রেশমি রুমালের আন্দোলন করেছে, আজাদির লড়াইতে হাজার হাজার ওলামায়ে কেরামরা জীবন দিয়েছে। অতএব এই যে শাহবাগ শাপলার দ্বন্দ্বে আজকের বিজেপির রাজনীতি সীমান্তে চলে আসাটা, এইটা একটা হিস্টোরিক্যাল রিয়েলিটিতে তৈরি হয়েছে যে আজকে নতুন করে আমার পলিটিক্স, আমার পলিটি, আমার সভরেন্টি, আমার আজাদির লড়াই, আমার আগামী দিনে রাষ্ট্র আকারে বেঁচে থাকার যে লড়াই, 47 ক্যাবিনেট মিশন প্ল্যান, এর প্রত্যেকটা কিভাবে আজকে আবার নতুন করে তর্কের জন্য উপযোগী হয়ে আসতেছে। এর মানে কি, ওয়ে আউট কি? আমরা কি বাঙালিয়ানা ইয়ে করে দেবো, রিসাইন করবো, মানে আমি আর বাঙালি না এটা বলা শুরু করবো, আমি বঙ্গীয় না, এটা কেন করবো? আল্লাহ তাআলা আমার এই চামড়া মাটি দিয়া লুঙ্গি, তারপরে ডাইল চাইল পহেলা বৈশাখ দিয়েই তো বানাইছে আমগরে, কেন এখানে থাকতে হবে? তো আমি মুসলমান, কোনো সমস্যা নেই এটার ভিতরে। আবার বাঙালি হিন্দু আছে, এখানে অবাঙালি আছে। অতএব এই ভূখণ্ডে যারাই থাকেন সবাই ইনসাফের সাথে একটা সোশ্যাল কন্ট্রাক্টের উপরে ভিত্তি করেই থাকবেন। আমরা কোনোদিন বিজেপির রাজনীতি বাংলাদেশে করব না, হইতেও দিব না, এটা ভেরি ক্লিয়ার। আমাদের এখানে একটা ডেমোক্রেটিক লিবারাল স্পেস অলওয়েজ থাকবে, এবং এটাই আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্ন, যে সবাই যার যার অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকবে, সবাই যার যার রিলিজিয়াস আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকবে, কালচারাল ফ্যাসিবাদ থাকবে না, সবাই যার যার মতন করে সেটা সেলিব্রেট করবার মধ্যে স্পেস থাকতে হবে। এবং এটাকেই আমরা হচ্ছে বিজেপির পলিটিক্সকে ফেস অফ করবার একমাত্র জায়গা। এবং এটা অবশ্যই ইতিহাস বিচ্যুত হতে পারবে না। তারা কারা, তাদেরকে আমরা পরিষ্কার করে এক্সপোজ করব, বুঝতে চাই, এবং এটার কনসিকুয়েন্স সম্পর্কে আমাদের তরুণদেরকে বোঝা, লড়াইটা চালিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি এই সময়টাতে। অতএব আমার যে মুসলিম পলিটি, আমার যে বাঙালিয়ানা, এর প্রত্যেকটা পলিটির ভিতরে কিভাবে সমন্বয় করা যায়, সেই সমন্বয়বাদিতাটা এখন খুব বেশি জরুরি। একটাকে দিয়ে আরেকটা এক্সক্লুসিভ করবার দরকার নাই, তাহলে বিজেপির রাজনীতির ফাঁদে পা দিতে হবে। এবং কয়দিন পরে এগুলো দেখবেন, ওখানে উত্তরপ্রদেশে আমরা দেখেছি না, পুরো ভারতবর্ষে গুজরাটে 800-র উপরে মসজিদ, তারপরে মাদ্রাসা, এতিমখানা, ওয়াকফ প্রপার্টি বিভিন্ন জায়গাতে তারা নাই করে দিয়েছে, সিম্পলি নাই করে দিয়েছে, দিল্লিতে পর্যন্ত করেছে। এবং একই ঘটনা পশ্চিমবাংলায় করবে দেখবেন। অমিত শাহ বক্তব্য দিয়েছে না যে এক পাগলা হুমায়ুন কবির সে বাবরি মসজিদ বানাইব। আমার তো সন্দেহ হয় যে এটা বিজেপির খানেওয়ালা লোক হবে। তো এই টাউটামি পলিটিক্সটা সেই নির্বাচনের আগে কেন করতে গেল? কারণ বিজেপিকে সে অস্ত্র হাতে তুলে দিয়েছে এটা নিয়ে কথা বলবার জন্য। আদারওয়াইজ এটা আমি কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাই না যে সে একটা বাবরি মসজিদ বানাবে, ইট আনতে কইলো, সেইটা নিয়ে আবার অমিত শাহ প্রত্যেকটা মিটিং এ বক্তব্য দিচ্ছে যে কোনো বাবরি মসজিদ বানাইতে দেওয়া হবে না বাংলাতে। আপনি বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন, কার পলিটিক্স করলেন সে? আপনি মুসলমানদের পলিটিক্স করলেন। এবং পশ্চিমবাংলায় প্রত্যেকটা মুসলমান দেখবেন এই হুজুরের দল, ওই হুজুরের দল, এই হুজুরের দল, কেউ কাউকে দেখতে পারে না। দিন শেষে এরা সবাই কি করতেছে? বিজেপির পলিটিক্স করতেছে। তো এক্স্যাক্টলি আমরাও দেখতে পাচ্ছি যে ওলামায়ে কেরাম এবং ডান বাংলাদেশপন্থী জনগোষ্ঠীর ভিতরে যে একতলাফি পার্থক্য আছে, রাজনৈতিক পার্থক্যগুলো আছে, সেগুলো যদি ইতিহাসের এই বড় ক্যানভাসে না দেখি, আমরা ডিল না করি, তাহলে দিন শেষে কিন্তু বিজেপির পলিটিক্স এর রিয়াকশন এখানে তারাই তৈরি করবে, অস্থিতিশীলতা তৈরি করবে। আবার সেই শাহবাগ শাপলার বাইনারি তৈরি করে এখানে অস্থির রাজনীতি করবার চেষ্টা করবে। এবং এখানে ঘি ঢালবার জন্য বুদ্ধিজীবী আছে, গণমাধ্যম আছে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ টাউট বাটপার দেশের শত্রু আছে, প্রচুর লোক আছে এখানে এই উপকরণে ঘি ঢালবার জন্য। তা আজকে এই জায়গা থেকে আমরা দেশবাসীকে আহ্বান করছি, বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইমে এখন চলে আসছে, এবং এটা একটা অস্তিত্বের লড়াইয়ের প্রশ্ন হয়ে গেছে। হিস্ট্রির সাথে আমাদেরকে কানেক্ট করবা দরকার, পার্টিকুলারলি ইয়াংদের, এবং নতুন করে আমার রাজনীতি বিনির্মাণ করা দরকার। আমার শত শত বছরের লড়াইয়ের, আজাদির, ইনসাফের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সংগ্রাম, এর প্রত্যেকটা ডটকে কানেক্ট করে আগামী দিনের রাজনীতি বিনির্মাণটা হচ্ছে এখন সবচেয়ে বড় আমাদের দায়িত্বের জায়গা।